সালাউদ্দিন সাহেব। এখন সালাউদ্দিন সাহেব ওই সংক্রান্ত যতগুলি বিষয় আছে সেগুলোর উত্তর দিয়ে ওনারা সন্তুষ্ট হতে পারেন না, ওনারা মোটেও সন্তুষ্ট হতে পারছেন না। ওনারা প্রধানমন্ত্রী এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন যে ওনার কথাগুলি কেন বলবেন, যিনি যেটাতে উপস্থিত ছিলেন এবং প্রত্যক্ষদর্শী, আলোচনায় সবাই ওখানে ছিল, অতএব ওনার উত্তর উনি দিবে। আর প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন উত্তর, প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন উত্তর পার্লামেন্টের করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা প্রশ্ন উত্তর করবে, উনি নিজেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু দেন। ধন্যবাদ আপনাকে। একদম আর সময় বাকি নেই, মাত্র 30 সেকেন্ড। জামাতের আমির কমিশনে যদি জামাতের আমির যদি কথা বলতে পারেন না, জামাতের আমির কথা না, আপনারা তো পণ্ডিত, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই পণ্ডিত। আমরা আপনাদের প্রশিক্ষণ আছে একই কথা সবাই মিলে হুক্কা হুয়া তো হুক্কা হুয়া, এটা হতে পারে আমাদের যে এটা আপনাদের পার্লামেন্টের যে সংগঠনের সিস্টেম হচ্ছে এটা। আপনারা জামাতের আমির যা বলবে, আপনাদের রিকশা চালক ইয়ানতধারী বলো তো আমাদের চেইন অফ কমান্ড ঠিক আছে, আমরা সেই কথাই বলবো। এজন্য তো আমাদের জামাত আমি যদি রং কথা বলে ওই ইয়ানতধারী রিকশালাকে সেই কথাটা বলতে হবে, এইটা চেইন অফ কমান্ড না, এটা চেইন অফ কমান্ড না। আপনাদের যে আমাদের বলতে দেন, আপনারা সবাই মিলে পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটাচ্ছেন। না আমরা খুব দায়িত্বশীল আচরণ করছি এবং আপনারা জনগণের বাইরে যাচ্ছেন। ধৈর্য ধরে থাকাটা রীতিমতো আপনারা উৎকাচ্ছেন। না এবং আপনারা উত্তেজিত করার চেষ্টা করছেন। বিএনপি জনগণের অভিপ্রায়ের বাইরে যাচ্ছে। সাউল বিরোধী দল বলে আপনি আবার ভোট নেন, এখন পার্লামেন্টে ফেল করবেন। 14 দিনের পার্লামেন্টে একবার বিরোধী দল হিসেবে দায়িত্বশীলতা কোনো নাই। আমরা শতভাগ করেছি, বরং সরকারি দল গোজামল দিয়েছি, আশ্রয় দিয়েছিলেন। বিরোধী দল কত সময় পাবে আমি নিজে ছিলাম। আপনি কি করছেন? আপনি এখন যা করেন তাই পার্লামেন্টে করতেছেন, এখন করতেছেন না। পার্লামেন্টে বাইক ছাড়া আমার সময় কথা বলছেন আপনি এখন বলে ফেলতে পারেন। আমার সময় বলছেন এখন পার্লামেন্টে কি অবস্থা? স্পিকারের হাতে পার্লামেন্ট তো বিরোধী দল আমাদের গণভোটের পক্ষে ভোট চেয়েছে। এখন আসলে এই পুরো ঘটনা সালাউদ্দিন সাহেব আজকে যেমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে ঘটনাক্রমে সিদ্ধ এবং বৈধ, তাহলে সংসদে এটির অনুমোদন না হওয়ার কারণ কি? আচ্ছা, এখানে আমি প্রথমে আপনি গুণক্ষম অর্ডিন্যান্সের কথা হয়তো বলছেন না, এটা গণভোট নিয়ে কথা বলছি। আচ্ছা, গণভোটের যেটা ব্যাপার, গণভোটের ব্যাপারটা তো স্পষ্ট করে সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে সংবিধানের সব কিছুই আলোচনা হয়েছে। এখন সাংবিধানিকভাবে আলোচনা হয়েছে যে এটা কোথায় হচ্ছে সীমাবদ্ধতা, কোথায় ত্রুটিপূর্ণ, আর কিভাবে করলে এটা আইনগতভাবে সংবিধানের ভিতর ধারাবাহিকতা হিসেবে আসবে, আর সংবিধান বহির্ভূত কিটা হবে। এখন সংবিধান বহির্ভূতর ব্যাপারে এনসিপি এবং জামাত ইসলাম খুবই অ্যাডামেন্ট যে সবকিছু যখন সংবিধান বহির্ভূতভাবে হচ্ছে অর্ডিন্যান্স জারি করে, তাহলে এইটা সংবিধান বহির্ভূতভাবে হলেই সমস্যা কি? এই ক্ষেত্রে এখন সংবিধানটা কেন? ঠিক আছে, এখন নির্বাচন, আপনি যেহেতু নির্বাচিত হয়ে গেছেন, আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তো সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আপনার কাছে প্রথম জিনিসটা তো আসবে যে সংবিধান। এর বাইরে তো আপনার যাওয়ার কোনো সুযোগ থাকছে না। আর আপনি সংবিধান হওয়ার মানে শপথ নেওয়ার আগে, এমপি নির্বাচিত হওয়ার আগে, তখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্স করুক, যেটা যেভাবে করেছে সেটা আপনি তখন সেটা মেনে নিয়েছেন। কি মানতে আমরা বাধ্য হয়েছি বলেন, কি মেনেছি, না মেনে করার কিছু ছিল না, এরকম অনেক ব্যাপার আছে। তো সেইখানে আর যেমন ধরেন আপনি যখন মুসলিম হবেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে মানে বিরোধী করেছিল নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, কিন্তু সেটা তো সাংবিধানিক পদ্ধতির মাধ্যমেই আপনার পরিবর্তন করতে হবে। এটা চিৎকার চেঁচামেচি, হা হতাশ, তারপরে রাজপথের গরম কি রাজপথে আন্দোলনের হুমকি, এগুলো দেখিয়ে তো আপনার সংসদ পরিচালিত হবে না। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আতিকুর রহমান, মূলত সংস্কার কিছুটা থমকে গেল বলে মনে করছে কিনা বিরোধী দল, একটু জানাবেন যুক্তিগুলো কি কি, এবং বেশ কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন অ্যাডভোকেট পাপিয়া, সে সম্পর্কেও আপনার মতামত জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি বলবো যে আমাদের সংস্কার প্রক্রিয়াটা কিছুটা না, পুরোটাই থমকে গিয়েছে। আমাদের বিএনপির পক্ষ থেকে বারবারই সাংবিধানিক বিষয়গুলো বলা হচ্ছে। যদি আমরা প্রথম জিনিসটাকে একমত হই যে আমাদের এইবার ইলেকশনটা কি কোনো সাংবিধানিক ধারাবাহিকতা ইলেকশন হয়েছে, কারণ আমাদের সংবিধানে যদি ধারাবাহিক ইলেকশন হতো তাহলে ইলেকশনটা 2026-এ হওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য সাংবিধানিক ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেছে। এখানে মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। কারণ এই স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো, আমরা দ্বিতীয়টা এরকম আশা করি না। আমি আমার কথাগুলো শেষ করি। একদম পুরো ক্যাবিনেট থেকে শুরু করে সকল পার্লামেন্ট মেম্বার যখন পলাতক হয়ে গেছেন, তেমন বাংলাদেশে আমরা কিন্তু গ্যাসে ইলেকশন করেছি।
এবং মানুষের মধ্যে দীর্ঘ 15 বছরের যে একটা দুঃশাসন, জনগণ যে বিপ্লবটা পরিবর্তনটা করেছে, মানুষের আকাঙ্ক্ষা যে আমরা আর এই অবস্থা ফেরত যেতে চাই না, সেখান থেকে সংস্কারের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে বসেছেন, মতামত দিয়েছেন, কথা বলেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন, মতামত দিয়েছেন, সব নিয়ে আমরা একটা জায়গায় ঐক্যমত হয়েছি, যাতে সে ঐক্যমতগুলো যেই ক্ষমতার যাতে সে মানতে বাধ্য থাকে তার জন্য আইনি ভিত্তি হয়েছে এবং তার উপর আবার গণভোট হয়েছে। এরপরে যদি এসে আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন করতে না পারি, আসলে এই বাংলাদেশে আদৌ ভালো কিছু আমরা করতে পারবো কিনা, এটা নোট অফ ডিসেন্ট যেগুলো করবো না। এখন আমরা দেখলাম ওনারা পুলিশ কমিশন যেটা হয়েছে, ওনারা সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, ওনারা এটা অনুমোদন করার নেই। এরপরে সুপ্রিম কোর্ট সচিবালয় নোট অফ ডিসেন্ট ছিল না, সেটা বাদ করে দিয়েছে। বাদ করার পেছনে কোনো ব্যাখ্যা এখনো হলো নিজের মতো করে আপনার দলীয়করণ করার সুযোগ পায় না, সেই জায়গায় মূলত আপত্তি দিয়েছেন। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক। আমাদের যেটা আমরা বলি মানবাধিকার কমিশন নিয়ে বিগত বহু কথা হয়েছে, এটা অনুমোদন হয় নাই। গুম প্রতিরোধ, এটা অনুমোদন হয় নাই। দুদক অনুমোদন হয় না। আপনি বলেন করেছেন কি? আপনি যদি বলেন আপনি করবেন, তাহলে আমি গতকালকে দেখলাম, আজকে দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। দেখুন, জুলাই সনদে যা আছে, যদি আমি আপনাকে একদম ভূমিকা দেখাতে, আমরা সংস্কার করতে চাই। বিএনপির 31 দফাতে আছে আমরা সংবিধান সংস্কার আমরা কমিটি করবো। তো এতদিন পর্যন্ত আলোচনা সংস্কার নিয়ে, হঠাৎ আলোচনা আসছে এখন সংশোধন নিয়ে। তো সংশোধন তো বহুবার বাংলাদেশের সংবিধান হয়েছে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়। ওনাদের দলীয় ক্ষমতাকে ঠিক রেখে রাষ্ট্র পরিচালনা করা যায়, এখানে হচ্ছে আমাদের আপত্তিটা। আমরা এর আগে বলেছিলাম যে গণভোটে আপনারা আপত্তি কেন করছেন, এরপর ওনারা গণভোটে সায় দিয়েছেন। ওনারা এই বোর্ডের পক্ষে নির্বাচনী প্রচারণায় কথাও বলেছেন না। দুর্ভাগ্য হচ্ছে, যেই নির্বাচন কমিশন আপনাকে একটা নির্বাচনের তফসিল দিল, একই অধীনে আপনি ইলেকশনটাকে নিয়ে ক্ষমতা ভোগ করছেন, আবার একই কমিশনের অধীনে যদি গণভোটটাকে আপনি না মানেন, তাহলে এই জাতি আসলে পরিবর্তনটা কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট পাপিয়া, বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেলাম আতিকুর রহমানের কাছ থেকে। বিএনপিও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ দলে পরিণত হতে যাচ্ছে কিনা? কারণ আমরা দেখেছি আজকে নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পথে প্রধান বাধা বিএনপি, আওয়ামী লীগের মতো তারা হতে চায়। রাজনৈতিক বক্তব্য তো এটি কিনা, নাকি আসলেই বাস্তবিক এই কথা? কারণ এর আগে আমরা কিছুদিন আগে দেখলাম যে একজন সদস্যদেরকে পার্লামেন্টে একবারে পাশ করে দিতে হবে ত্রুটি বিচ্যুতি থাকলেও, এরকম কোনো কথা কিন্তু কোথাও নাই। এখন আমি অর্ডিন্যান্স পাশ করলাম না, কিন্তু আমি তো বিল আকারে উপস্থাপিত হওয়ার পরে সার্বজনীন আলোচনার ভিত্তিতে এটা পাশ বিল আকারে আসলে তখন সেটা আলোচনা করে আমরা আইনে রূপান্তরিত করতে পারবো। গুমের ব্যাপারটা হচ্ছে কি, গুমটা শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না, শুধুমাত্র পুলিশ বাহিনীর দ্বারা সীমাবদ্ধ না, যুবলীগ ছাত্রলীগের দ্বারা সীমাবদ্ধ না, সালাউদ্দিনকে অবমতের জন্য হুমকির অনেক বিষয়বস্তু কিন্তু থাকতে পারে। তো সেগুলো বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ না করে শুধুমাত্র স্ট্যান্ডবাজি করার জন্য এই মানলো না, চলে যাই, আন্দোলন করি, অনশন করি, জীবন দিই, রক্ত দিই, এই যে বিষয়গুলা, এগুলো একবারে তো প্রথম দিন থেকে আমি শুনতেছি জামাত ইসলামের মুখে একই কথা, চর্বিতে চর্বণ, যেখানে এগুলোর কোনো ভিত্তি নাই। বিএনপি দেখেন, গুমের বিষয়টা বিল আকারে এটা উপস্থাপিত পার্লামেন্টে যেদিন হবে, সেদিন জামাত ইসলামের এই ভাইকে আমি বলবো যে আজকে এখানে বসে জাতির সামনে যে বক্তব্য আপনি দিলেন এবং আপনার দল দিল, এগুলো তখন উত্তরটা কি দিবেন? আপনি দেখেন, এই যে ভদ্রমহিলার কথা আপনি বললেন, এই ভদ্রমহিলা, আমি তো অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ কি স্বৈরাচার? স্বৈরাচার আওয়ামী লীগ হিসেবে ডান দিকে ছিল, এখন বাম দিকে জামাত ইসলাম আওয়ামী লীগের উপর দিয়ে স্বৈরাচার। তার কারণ ওই ভদ্রমহিলা যে ফেসবুকে যেগুলো দিয়েছে, পরবর্তী পর্যায়ে সে কিন্তু পাবলিকলি স্বীকার করেছে যে আমি দিয়েছি, অত বেশি ভেবে দিইনি, অত গুরুত্ব সহকারে দিইনি, নিজের দলের সমালোচনাও করেছিলেন তার সেই লেখায়। প্রত্যেকটা জিনিস কিন্তু সে স্বীকার করেছে। দেখেন, গঠনমূলক সমালোচনা তেল নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, এগুলো নিয়ে সমস্যাটা না, কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে কাউকে নর্তকী বলবেন, একটা মেয়ে হয়ে ব্যক্তিগতভাবে ছেলে মেয়ে বাবাকে আর একটা অশোভন কথা বলবেন, এগুলো কিন্তু তখন পার্সোনালি অ্যাটাক করার অধিকার তথ্য প্রযুক্তি আইনি বলেন না, রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে কিন্তু পড়ে না। আমি অবাক হয়ে গেলাম যে মাওলানা রফিকুল ইসলাম সাহেব, উল্লাপাড়ার যিনি নির্বাচিত হয়েছেন, উনি একবারে চিৎকার দিয়ে বক্তৃতা দিয়ে বলছে জামিন তো দিতেই হবে এবং এই 4টার ভিতরে, মানে অফিস আওয়ারের ভিতরে মামলা প্রত্যাহার করতে হবে। এখন মামলা একটা ক্রিমিনাল অফেন্স যখন হয়, বেলেবল সেকশন হলে জামিন হবে, তারপরে এখন মামলা প্রত্যাহারের ব্যাপারটা দেখেন, নন বেলেবল সেকশন হলেও হালকা ধারার হলে হয়ে যায় জামিন, কিন্তু মামলা প্রত্যাহার, এই যে একবারে আঙুল তুলে যে 4টা অফিসারের ভিতরে মামলা প্রত্যাহার, এটা তো শেখ হাসিনার যে চরম স্বৈরাচার, এই পার্লামেন্টের বিরোধী দলের যে আচরণ, তার কারণ
একটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে যদি দেখে মানে যে এইটার সাথে জড়িত না, অর্থাৎ জামায়াতের সেই কর্মীকে বিএনপির বা রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে উঠিয়ে নিয়ে যাওয়া স্বৈরাচারের কারণ ছিল না, ছিল জামাত যেভাবে করে তাদেরকে বলেছে 4টার মধ্যে ছেড়ে দিতে হবে, সেটা আপনারা মনে করছেন? স্বৈরাচারী কায়দা না। আমি যদি আমার ফেসবুক থেকে যদি এরকম কিছু আসে জি। এবং যেটা হ্যাক ছাড়া আমি যদি সরাসরি জড়িত হই, তা আমার ব্যাপারে আমি ধরেন মুখে এক কথা যেটা পাবলিকলি বললাম সেটা তো বললাম, কিন্তু আমি ফেসবুকে যখন লিখিত দিব এটা কিন্তু এভিডেন্স। যেমন ওনাদের জামাতের আমির মুখে অনেক কিছু আপনি দেখেছিলেন সেই লেখাটা? আপনি দেখেছিলেন? আমি অনেক টকশোতে সেই জায়গাটা পুরোপুরি দেখা হয়েছে, দেখছি আমি অনেক টকশো। সেখানে কিন্তু তিনি নিজের দলের সম্পর্কেও অভিযোগ করেছিলেন, নিজের দল নিয়েও কথা লিখেছিলেন যে নিজের দল নিয়ে জামাতেরও অনেক দুর্বলতা রয়েছে, জামাত ওই বিষয় নিয়ে কথা নিজের দল বলছে। নিয়ে কথা বললে সেটা তার দলীয় আভ্যন্তরীণ বিষয়, এটা তো আপনার বিষয় নাকি আমার বিষয়? একজন নাগরিক হিসেবে এসে তাহলে সরকার দলের মানে আলাপ আলোচনা করতে বাবা পারবে না? ছেলে যদি সিনেমা দেখতে যায় এটা নিয়ে মন্তব্য করা ওনার কি দায় আছে কোনো? একটা মেম্বার অফ পার্লামেন্টকে নর্তকী বলা, এটা কি নারী হিসেবে উনি কলঙ্কিত হয় না? ওনার মুখটা অশোভন হয় না? ওনার মুখটা